হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের বিভিন্ন উপাদানগুলো। তো সেখানে আমরা বিকাশ সম্পর্কে এবং তার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে জেনেছি। তারও আগে আমরা জেনেছি যে বৃদ্ধি এবং বিকাশের ধারণা, অর্থাৎ বৃদ্ধি কাকে বলে বা বিকাশ কাকে বলে সে সম্পর্কে অনেক ডিটেলসে বিষয়গুলো জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা কি জানবো? আজকের এই ভিডিওতে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকে যাওয়ার আগে কিছু বলি। যদি একটা ছোট্ট শিশুকে একটি পেন ধরতে দেওয়া হয়, তাহলে কি দেখব? যে সেই ছোট্ট শিশুটি পুরো হাত লাগিয়ে সেই পেনটাকে ধরার চেষ্টা করছে। আবার সেই শিশুটি যখন কিছুটা বড় হলো, সেই শিশুটির বয়স যখন একটু বেশি হলো, তখন যদি তাকে পেনটা ধরতে দেওয়া হয়, তাহলে কিন্তু সে পেনটা সঠিকভাবে ধরে। আরও যদি বয়সটা বেশি হয়, তাহলে সে আরও সুন্দরভাবে ধরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুটি যখন ছোট ছিল, তখন সে হাত দিয়ে সঠিকভাবে পেনটা ধরতে পারতো না। সে যখন একটু বড় হয়েছে, সে সঠিকভাবে পেনটা ধরতে পারছে। আবারও দেখো, একটি 5 বছর কি 6 বছরের একটি শিশুকে যদি একটি ক্রিকেট বল ছুঁড়তে দেওয়া হয়, সে যতটা না ছুঁড়তে পারবে, আর তোমাকে যদি ছুঁড়তে দেওয়া হয়, তাহলে তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো যে কে বেশি দূর বলটা ছুঁড়তে পারবে। সেক্ষেত্রে কিন্তু সেই ছোট্ট ছেলেটি অল্প দূর ছুঁড়তে পারবে, আর তোমরা অনেকটা দূর পর্যন্ত ছুঁড়তে পারবে। আবার হয়তো দেখো, কোনোদিন হয়তো তুমি খেলোনি, হয়তো কোনোদিন তুমি ফুটবল খেলোইনি, শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বা শিক্ষক শিক্ষিকাদের চাপে তুমি হয়তো খেলতে নেমেছ। তোমার পায়ে বল হঠাৎ চলে আসায় তুমি বলটাকে একটা শট করলে বা বলটাকে মারলে। তুমি দেখলে যে বলটা অনেকটা দূর গেল। তখন তোমার মধ্যে নিশ্চয়ই এই ধারণাটা এলেও আসতে পারে যে আমি তো কখনো ভাবিনি যে আমি ফুটবলে শট মারলে তো এত দূর বল যেতে পারে। তো এই ধরনের ধারণাগুলো বা এই ধরনের যে মনোভাবগুলো কিন্তু আসতে পারে। বা হয়তো তুমি কখনো বড় পুকুরে সাঁতরাওনি, এপার থেকে ওপার যাওনি, হয়তো তোমার বন্ধুদের সঙ্গে মিলে কখনো কোনো একটা বড় দিঘির এপার থেকে ওপার সাঁতরে গেলে, তখনও কিন্তু আমাদের মধ্যে এই ধারণাটা এলেও আসতে পারে যে আমার দ্বারা এত বড় পুকুর সাঁতরে পার হওয়া সম্ভব ছিল কিনা আমি নিজেই জানতাম না। আবার এমনও হয়, শ্রেণীকক্ষে শিক্ষকরা পড়া দেন, তো অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে না। অনেক সময় শিক্ষক মহাশয় তাদেরকে বুঝিয়ে বাজিয়ে পড়ানোর চেষ্টা করেন। তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী বুঝে নেয়, বা সে পড়া করতো না, সে শিক্ষকের কথাগুলো শুনলো বা বুঝলো যে কি কেন আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের সঠিক ভালো নাম্বার পেতে হবে, সেখান থেকে একটা ভালো জায়গায় যেতে হবে ইত্যাদি বিষয়গুলো শোনার পরে সে নিজেকে বদলানোর চেষ্টা করছে। সে হয়তো একটা পরীক্ষা দিল, সেখানে একটা ভালো নাম্বার পেয়ে গেল। সে এতদিন পর্যন্ত পড়াশোনা করেনি, সে যখন হঠাৎ একটা নাম্বার পেয়ে গেল, তখন তার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসে। তার আগে এই ধারণাটা আসে যে আমার দ্বারাও কিন্তু এমন নাম্বার পাওয়া সম্ভব, আমি ভাবতে পারিনি যে এত নাম্বার পেয়ে যাব। এরকম ধারণাগুলো কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে কোনো না কোনো কাজে। আমি জাস্ট কতগুলো উদাহরণ দিলাম, আরও অনেক অনেক কাজ রয়েছে যেখানে আমরা এরকম হয়ে থাকে। আবার দেখো, সমাজে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, সে রাস্তা পরিষ্কারের কাজ থেকে শুরু করে গাছ লাগানো থেকে শুরু করে কোনো অনুষ্ঠান পারপাসে আমাদের অংশগ্রহণের কাছ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে। হয়তো বা তুমি কখনো কোনো গ্রামের অনুষ্ঠানে অংশগ্রহণ করনি হয়তো কোনো দিন, কিন্তু তোমাকে হয়তো সেই কমিটির দাদারা তারা বললো যে তুমি আমাদের এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজে যোগদান করো। তুমি বললে যে না, আমি পারবো না, আমার ভয় ভয় লাগছে। তো এরকম যখন বললে, তখন হয় তারা আবার নানান রকম কথা বললো, তো তোমাকে মোটামুটি রাজি করালো। তারপরে হয়তোবা তুমি সেখানে যোগদান করলে এবং
সেই যোগদান যে করলে সেখানে তুমি সঠিকভাবে সবটা ম্যানেজ করতে পারলে, তখন তোমার মধ্যে কিন্তু এই ধারণাটা অবশ্যই হবে যে আমার দ্বারাও কিন্তু এইরকম অনুষ্ঠান বা এইরকম জায়গাটা পরিচালনা করা আমার দ্বারা সম্ভব। আমি ভাবতে পারিনি যে এরকম জায়গাটাকে আমি সঠিকভাবে পরিচালনা করে নিতে পারবো। তাহলে দেখো, আমরা সেই ছোট্ট থেকে শুরু করে একেবারে মৃত্যুকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কাজগুলো করে থাকি, অথবা একটা ছোট্ট শিশুর কাছ থেকে শুরু করে সে যখন বড় হচ্ছে, কোন সময়ে তাকে কি কাজ দেওয়া উচিত, কোন সময় তাকে কোন ধরনের পুস্তক পড়ানো উচিত, কোন সময় তার পড়াশোনাটা শুরু করা উচিত, অর্থাৎ তাকে কোন সময় অ আ হ্রস্ব দীর্ঘ শেখানো হবে, কোন সময় তাকে বাক্য শেখানো হবে, কোন সময় তাকে শব্দ শেখানো হবে, কোন সময় কি শেখানো হবে। তাহলে এগুলো আমরা জানতে পারবো তখনই যখন আমরা সেই ব্যক্তির বা সেই শিশুর বা শিক্ষার্থীর যে ক্ষমতা বা সক্ষমতা, কোনো কিছু করতে পারার যে একটা সক্ষমতা, সেটাকে আমরা অনুশীলন করতে পারবো। দেখো, আমি যতগুলো কথা বললাম, এই যে তুমি কখনো ভাবতে পারো না এমন কাজ তোমার দ্বারা হয়ে যাচ্ছে, বা একটা ছোট শিশু সে পেন ধরতে পারতো না, যখন সে বড় হয়েছে সে পেন ধরতে শিখলো। অ্যাকচুয়ালি সে তার ওই হাতটা দিয়েই সে প্রথম পেন ধরতে পারেনি, এবং ওই হাতটা দিয়েই কিছুদিন পরে সে, কিছু বছর পরে বা কিছু মাস পরে সে পেন ধরতে পেরেছে। তাহলে কোনো না কোনো সময়ে ওই হাতটা কিন্তু পেন ধরার মতো যে সক্ষমতা সেটা অর্জন করেছে, কিন্তু সঠিক কোন সময়ে সে ওই পেনটা ধরার জন্য সক্ষমতা অর্জন করেছে সেটা তুমি জানতেই পারোনি, বা তুমি কখনো বুঝতে পারোনি যে আমার এই পাটা কখন ফুটবলকে এত দূরে মারার সক্ষমতা অর্জন করে ফেললো, বা আমার হাতটা কখন এত দূরে ওই ক্রিকেট বলটাকে ছুঁড়ে ফেলার সক্ষমতা অর্জন করে ফেললো। তাহলে এগুলো জানার জন্য প্রয়োজন হয় যে ওই সক্ষমতাটা সে কোন সময় অর্জন করছে। অর্থাৎ সক্ষমতা বলতে আমরা এখানে বোঝাচ্ছি কি, আসলে আমরা বৃদ্ধি বিকাশে দেখেছি যে শিশুর হাতটা প্রথম ছোট অবস্থায় থাকে, শিশু যখন বড় হয় ধীরে ধীরে তার হাত বৃদ্ধি পায়, তার সঙ্গে সঙ্গে হাত সহ অন্যান্য যা অঙ্গগুলো রয়েছে আমাদের সেগুলো বৃদ্ধি পায়, তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত অঙ্গগুলো কাজ করার ক্ষমতাও বৃদ্ধি পায়, তাই তো? তাহলে এই ক্ষমতার বেড়ে যাওয়াটাকে আমরা সেখানে জেনেছি কি বিকাশ। তাহলে এই ক্ষমতার বেড়ে যাওয়াটাকে আমরা সেখানে জেনেছি বিকাশ। তাহলে এখানে শিক্ষার্থীদের বা কোনো একটা শিশুর এই যে সে সক্ষমতাগুলো অর্জন করছে এগুলো, এবং কোন সময় তাকে কোন বিষয়টা শিক্ষা দেওয়া যাবে, তার জন্য কি কাজ দেওয়া যাবে, তাকে কোন কোন ক্ষেত্রে পড়ানো যাবে ইত্যাদি যা যাবতীয় কাজ সমস্ত কিছু দেওয়ার জন্য তাদের এই বিকাশের ধারাটিকে অনুশীলন করতে হবে আমাদের। সর্বোপরি তাদের এই জীবনের ধারাটিকে, ব্যক্তি জীবনের ধারাটিকে আমাদের অনুশীলন করতে হবে। আর এই অনুশীলনটাকে সহজবোধ্য করার জন্য যাতে আমাদের বোধগম্য হয়, তোমরা একটা জিনিস জানবে যে অনেক সময় বাবা মা তার ছোট্ট শিশুকে বলে যে কিছুদিন আগে মনে হয় যে শিশুটা এইটুকু ছিল, হঠাৎই সে যেন এত বড় হয়ে গেল, বা তারও যখন আরো বড় হয়ে যায় তখনও বলে এইরকম কথাগুলো। তাহলে দেখো, কোন সময় যে শিশু ধীরে ধীরে বেড়ে উঠছে সেটা আমরা লক্ষ্য করি না, কিন্তু প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ক্ষণে শিশুদের প্রত্যেকটা কোষের পরিণতির ফলস্বরূপ শিশু কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি ঘটছে, বেড়ে উঠছে, তার সঙ্গে সঙ্গে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ করার ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলছি বিকাশ। তাহলে এই বিকাশের ধারাটাকে জানার জন্য বিভিন্ন মনোবিদ এবং বিভিন্ন শিক্ষাবিদ বিকাশের এই ধারাগুলোকে বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন, আর এই পর্যায়গুলোকে বলা হয় বিকাশের স্তর বা স্টেজ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে বিকাশের স্তর সমূহ বা স্টেজেস অফ ডেভেলপমেন্ট। তাহলে আজকের টপিক হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের স্তর সমূহ। বিকাশের স্তর সমূহ, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেজেস অফ ডেভেলপমেন্ট। স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে বিকাশের স্তর সমূহ। তাহলে আমরা জানলাম কি যে বিভিন্ন মনোবিদ, বিভিন্ন শিক্ষাবিদ তারা
এই বিকাশের বিভিন্ন ধারাগুলোকে বিভিন্ন স্তরে বিভক্ত করেছেন, বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন। তারা বলছেন কি যে একটা, এবং এই যে বিভাজনটা তারা করেছেন কার ভিত্তিতে? বয়সের ভিত্তিতে। তারা বলছেন যে 1 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুর এই ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় শিশুর মধ্যে, বা এই ধরনের চাহিদাগুলো শিশুর মধ্যে জেগে ওঠে। তাহলে তার ভিত্তিতে আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার ভিত্তিতে শিক্ষার্থীদের কিছু, শিশুদের কিছু শেখানো হবে। তাহলে সেই কালের বা সেই বয়সের বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন চাহিদাগুলোকে যদি আমরা জানতে পারি, তবে তারপরে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাহলে এই জানতে পারবো কোথা থেকে? না, এই মনোবিদ বা বিভিন্ন শিক্ষাবিদের বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন স্তরগুলো তারা ভাগ করেছেন, সেখান থেকে আমরা জানতে পারবো। তো আজ আমরা মোটামুটি স্তরগুলো, বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন মনোবিদের স্তরগুলো আমরা জানবো। প্রথমত আমরা যার স্তরগুলো নিয়ে আলোচনা করব, তিনি হলেন আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স, ঠিক আছে। তাহলে আর্নেস্ট জোন্সের মতে শিশুর জীবন বিকাশের স্তর, ঠিক আছে। আর্নেস্ট জোন্সের, এখানে লিখে দিলেও হয়, আর্নেস্ট জোন্সের মতে জীবন বিকাশের স্তর। আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরকে মোটামুটি ভাবে 4টি ভাগে ভাগ করেছেন। তাহলে আর্নেস্ট জোন্স তিনি মোটামুটি ভাবে জীবন বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন। তাহলে তিনি জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? 4টি ভাগে। সেই 4টি ভাগ কি কি? প্রথম আসবে কি? শৈশবকাল। প্রথম আসবে শৈশবকাল। 2 নম্বরে আসবে কি? বাল্যকাল। 3 নম্বরে আসবে কি? কৈশোরকাল। 4 নম্বরে আসবে কি? এই কৈশোরকালকে আবার বলা যেতে পারে যে যৌবনকাল, ঠিক আছে, যৌবনকাল, ঠিক আছে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কি? প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কাল। তাহলে তিনি এইভাবে জীবন বিকাশের স্তরটিকে ভাগ করেছেন, 4টি ভাগে ভাগ করেছেন। এখানে আমরা দেখব যে শৈশবকালকে তিনি কত থেকে, আমি প্রথমেই বলেছি যে এই যে জীবন বিকাশের স্তরগুলো, এগুলো ভাগ হয়েছে, কোথায় গেল, হ্যাঁ, বয়সের ভিত্তিতে। তাহলে শৈশবকালকে তিনি বলছেন কি না, জন্ম থেকে 5 বছর। জন্ম থেকে কত বছর? জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত। এরপর দেখো বাল্যকাল। বাল্যকালকে তিনি যেভাবে ভাগ করেছেন সেটা হচ্ছে কি, 5 বছর বয়স থেকে, একটু নিচের দিকে লিখতে হবে, 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত। এবার দেখো কৈশোর বা যৌবনাগমের কাল বা যৌবনকাল। তো এটাকে তিনি বলেছেন 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত। 18 বছর বয়স পর্যন্ত, এটা হচ্ছে কৈশোরকাল। এবারে কি? প্রাপ্তবয়স্ক কাল। এই প্রাপ্তবয়স্ক কালকে তিনি বলেছেন যে 18 বছরের পরবর্তী, 18 বছর এবং এর পরবর্তী, ঠিক আছে। এভাবে তিনি, অর্থাৎ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে 4টি পর্যায়ে ভাগ করেছেন, ঠিক আছে। তো এরপর আমরা জানবো আরো একজন মনোবিদ, বা আমরা তাকে শিক্ষাবিদও বলতে পারি,
বা দার্শনিকও বলতে পারি, তার মতে জীবন বিকাশের স্তর। তিনি হলেন কে? তিনি হলেন জাঁ জ্যাক রুসো। ঠিক আছে, রুসো। রুসো এর মতে জীবন বিকাশের স্তর। আমরা এখানে শিক্ষাবিদ না লিখে মনোবিদ বা দার্শনিক রুসো, ঠিক আছে, দার্শনিক রুসো এর মতে জীবন বিকাশের স্তর। তিনি কয়টি ভাগে ভাগ করেছেন? তিনি ভাগ করেছেন 4টি ভাগে, কিন্তু আর্নেস্ট জোনের সঙ্গে তার জীবন বিকাশের স্তরের একটা ডিফারেন্ট রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কি, আর্নেস্ট জোন্স কি করেছিলেন, কৈশোরকাল এবং যৌবনাগমের যে কাল, এটাকে তিনি একটা স্তরের মধ্যে রেখেছেন। রুসো কি করেছেন, এটাকেই দুটো করেছেন। সেটা কি রকম? সেটা হচ্ছে এই কৈশোরকাল একটা থাকবে, তার পরেরটাকে তিনি বলেছেন যৌবনাগমের স্তর, ডি বা যৌবনাগম কাল। ঠিক আছে, এভাবে তিনি 4টা স্তরে ভাগ করেছেন। তো এখানে তিনি কিভাবে বয়সটাকে ডিফারেন্ট আলাদা করেছেন? তিনি বলেছেন একইভাবে যে শৈশবকাল হবে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত, বাল্যকাল হবে 5 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত, কৈশোরকাল হবে তাহলে 12 থেকে 15 বছর বয়স পর্যন্ত। এইটাই হচ্ছে তার সঙ্গে ডিফারেন্ট ছিল। তিনি বলেছেন কি 12 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত, এবং যৌবনাগমের যে কাল, এটাকে তিনি বলেছেন যে 15 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত। তাহলে এটা হচ্ছে দার্শনিক রুসো এর মতে জীবন বিকাশের স্তর। তিনি তাহলে কি করেছেন, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনাগমের কাল। এখানে তিনি বলেছেন যে শৈশবকাল জন্ম থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর এবং কৈশোরকাল 12 থেকে 15 বছর, তারপরে যৌবনাগমের স্তর বা যৌবনাগমের যে কাল বা যৌবন কাল, সেটা তিনি বলেছেন 15 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এভাবে তিনি জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন। এছাড়াও আমরা তাহলে এটা কত নম্বর গেল? এটা গেল 2 নম্বর, তাই তো? 2 নম্বর আমরা জানলাম। তো এরপর আমরা আরো জানবো, 3 নম্বর হিসেবে। সেখানে আমরা যার কথা জানবো তিনি হলেন কে? 3 নম্বর হিসাবে যার কথা জানবো তিনি হলেন পিকুনাস। পিকুনাসের জীবন বিকাশের স্তর। পিকুনাস তিনি জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? এগুলো কিন্তু 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, কখনো কখনো বা ম্যাচিং দিয়ে দেয়, অর্থাৎ মিল করো, সেখানেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো যাই হোক, পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? 10টি ভাগে ভাগ করেছেন। পিকুনাস জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন। সেই 10টি ভাগ আমরা ধীরে ধীরে দেখব। পিকুনাস যে 10টি ভাগে ভাগ করেছেন, সেখানে প্রথমে যেটা রয়েছে সেটা হলো প্রাক জন্মস্তর। প্রাক জন্মস্তর, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিনাটাল স্টেজ। প্রিনাটাল স্টেজ। বিতে যেটা থাকবে, তাহলে প্রথম স্তর কি? প্রাক জন্মস্তর। এরপরে কি? ভূমিষ্ঠ স্তর। ভূমিষ্ঠ স্তর, এটাকে বলা হয়
নিওনাটাল স্টেজ, নিওনাটাল স্টেজ। আচ্ছা, এটাতে একটু সমস্যা হচ্ছে তো। নিওনাটাল স্টেজ, সি এ বি সি ডি ই এফ জি এইচ আই 1 2 3 4 5 6 7 8 9 জে। তাহলে দেখো, প্রাক জন্মস্তর, ভূমিষ্ঠ স্তর, এরপর আসবে কি প্রাথমিক শৈশব বা প্রারম্ভিক শৈশব স্তর। প্রারম্ভিক শৈশব, যেটাকে বলা হচ্ছে কি প্রি ইনফ্যান্সি, ইনফ্যান্সি, ঠিক আছে। এরপরে প্রারম্ভিক শৈশবের পরে থাকছে কি না প্রান্তীয় শৈশব, প্রান্তীয় শৈশব। এটা কি লেট ইনফ্যান্সি, লেট ইনফ্যান্সি স্টেজ। এরপর কি আসবে, তাহলে দেখো শৈশব হয়ে গেল। এবার বাল্যটাকে তিনি, তাহলে এর আগে আমরা দেখেছি যে শৈশবই আর্নেস্ট জোনসেও শৈশব ছিল, রুশোতেও শৈশব ছিল, কিন্তু পিকুনা শৈশবকে দুটো স্তরে ভাগ করেছেন এবং তার আগে আরো দুটো স্তর দিয়েছেন। এবার বাল্যকালকে পিকুনাস 3টি ভাগে ভাগ করেছেন। সেখানে প্রথম রয়েছে প্রারম্ভিক বাল্য, প্রারম্ভিক বাল্য যেটাকে বলছে প্রি চাইল্ডহুড, ঠিক আছে। আর তাহলে প্রারম্ভিক বাল্য, তারপরে মাধ্যমিক বাল্য, মাধ্যমিক বাল্য এটাকে বলা হচ্ছে মিডল চাইল্ডহুড স্টেজ, মিডল চাইল্ডহুড, তাহলে এটাকে বলা হচ্ছে মিডল চাইল্ডহুড। সর্বশেষ যেটাকে একই রকম প্রান্তীয় বাল্য, প্রান্তীয় বাল্য যেটাকে বলবো কি লেট চাইল্ডহুড, ঠিক আছে। তো এরপর দেখো, তাহলে বাল্যকালে সেখানে আমরা জেনেছি কি শৈশব, বাল্য, তারপরে কৈশোর বা যৌবনাগমের স্তর, বা সেটাই তাহলে চলে আসছে যে কৈশোর, কৈশোর বা বলতে পারি যে যৌবনাগম, যৌবনাগম, এটাকে আমরা বলতে পারি অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক স্তর, প্রাপ্তবয়স্ক স্তর যেটা কি অ্যাডাল্টহুড, আর সর্বশেষ বার্ধক্য স্তর, এটাকে বলা হবে ওল্ড এজ, বা এটাকে বলা হয় ওল্ড এজ, বা বলা হয় সেনেসেন্স, বা কি বলা হয় সেনেসেন্স বলা হয়, সেনেসেন্স, ঠিক আছে। ওল্ড এজ বা সেনেসেন্স বলা হয়। তাহলে এইভাবে পেকুনা জীবন বিকাশের 10টি স্তরে, মানে জীবন বিকাশকে 10টি স্তরে ভাগ করেছেন। প্রাক জন্ম স্তর, ভূমিষ্ঠ স্তর, প্রারম্ভিক শৈশব, প্রান্তীয় শৈশব, প্রারম্ভিক বাল্য, মাধ্যমিক বাল্য, প্রান্তীয় বাল্য, কৈশোর বা যৌবনাগম, 9 রয়েছে প্রাপ্তবয়স্ক স্তর বা যেটাকে বলছি অ্যাডাল্টহুড, আর সর্বশেষ যেটা রয়েছে বার্ধক্য স্তর বা ওল্ড এজ। এবার তাহলে প্রাক জন্মস্তর বলতে কি, প্রাক জন্মস্তর বলতে তিনি বলছেন যে
ভ্রূণ অবস্থা থেকে শুরু করে জন্মের আগে পর্যন্ত, ভ্রূণ অবস্থা থেকে শুরু করে জন্মের আগে পর্যন্ত, ভ্রূণ সঞ্চারের সময় থেকে, ভ্রূণ সঞ্চারের সময় থেকে, সঞ্চারের সময় থেকে জন্মের আগে পর্যন্ত, জন্মের আগে পর্যন্ত অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত। তাহলে ভ্রূণ সঞ্চারের সময় থেকে জন্মের একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে প্রাক জন্মস্তর, মানে সে জন্মগ্রহণ করেনি, তার আগের স্তরটাকে বলা হচ্ছে প্রাক জন্মস্তর। এবার বলা হচ্ছে কি ভূমিষ্ঠ স্তর। এই ভূমিষ্ঠ স্তরের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হলো সদ্যজাত স্তর। ঠিক আছে, সদ্যজাত স্তর। এটাকে সদ্যজাত স্তর বা ভূমিষ্ঠ স্তর কেন বলা হয়? কারণ এই অবস্থায় শিশু কি ভূমিষ্ঠ হয়ে যায়, মানে জন্মগ্রহণের পর সেটাকে বলা হচ্ছে সদ্যজাত স্তর বা ভূমিষ্ঠ স্তর। এই স্তরে একটা সময়কাল তিনি স্থির করেছেন, সেটা হচ্ছে কি জন্ম থেকে, জন্ম থেকে 4 সপ্তাহ বা 1 মাস, 1 মাস বয়স পর্যন্ত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সদ্যজাত স্তর বা ভূমিষ্ঠ স্তর, জন্ম থেকে 4 সপ্তাহ বা 1 মাস বয়স পর্যন্ত। এবার প্রারম্ভিক শৈশব। প্রারম্ভিক শৈশব 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। তাহলে 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত প্রারম্ভিক শৈশব। আর প্রান্তীয় শৈশব যেটা, তাহলে এটা গেল এখানে প্রান্তীয় শৈশব যেটা, সেটা হচ্ছে কি না 1.5 বছর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত। আর তাহলে এটা হচ্ছে প্রান্তীয় শৈশব। এবারে প্রারম্ভিক বাল্য, এবার বাল্য স্তরে ঢুকে যাচ্ছে। সেটা কি প্রারম্ভিক বাল্য যেটা, সেটা হচ্ছে 2.5 বছর বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত। মাধ্যমিক বাল্য যেটা মিডিল চাইল্ডহুড, সেটা হলো 5 বছর বয়স থেকে 9 বছর বয়স পর্যন্ত, 9 বছর বয়স পর্যন্ত। তাহলে এরপরে প্রান্তীয় বাল্য বা যেটাকে বলা হচ্ছে লেট চাইল্ডহুড, সেটা হলো 9 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত। এরপর রয়েছে কৈশোর বা যৌবনাগম, যেটাকে বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ড। তো সেটা কি, সেটা হচ্ছে 12 বছর বয়স থেকে 12 বছর, এটা 12 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত, 21 বছর বয়স পর্যন্ত। আর প্রাপ্তবয়স্ক স্তর যেটা রয়েছে, সেটা 21 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত। আর বার্ধক্য স্তর যেটা 70 বছর বয়স থেকে পরবর্তী। এখানে পরবর্তী বলতে একেবারে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, মৃত্যু পর্যন্ত। তাহলে এইভাবে পেকুনাস তার জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছেন এবং সেই অনুযায়ী তিনি তার যে বয়স সীমা সেটা স্থির করেছেন। তাহলে এটা আমাদের 10 মার্কের থাকলেও থাকতে পারে, অথবা আমাদের ম্যাচিং বা যে মিল করো সেটাও দিতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি জানলাম যে আর্নেস্ট জোন্স, পেকুনাস এবং তার সঙ্গে রুসোর বিষয়টা জানলাম। তো এরপর আর একটা বিষয় আমরা জাস্ট জানবো, সেটা হচ্ছে কি 4 নম্বর হিসাবে, 4 নম্বর হিসাবে আমরা যেটা জানবো, শিক্ষার স্তর অনুযায়ী, শিক্ষার স্তর অনুযায়ী জীবন বিকাশের স্তর।
মানে জীবন বিকাশের অ্যাকচুয়ালি জীবন বিকাশ শিক্ষার স্তর অনুযায়ী জীবন বিকাশ নয়, জীবন বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা হয়। তো সেক্ষেত্রে আমরা জানবো যে কিভাবে শিক্ষার ব্যবস্থা করা হয় জীবন বিকাশের স্তর অনুযায়ী, সেটা কিরকম বয়স পর্যন্ত। আচ্ছা, তাহলে শিক্ষার নয়, জীবন বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার স্তর, ঠিক আছে, জীবন বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার স্তর। তাহলে জীবন বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার স্তর, এখানে আমরা দেখবো যে আধুনিক মনোবিদ এবং আধুনিক শিক্ষাবিদগণ, তাহলে আগেরগুলো আমরা জেনেছিলাম যে মোটামুটি সেগুলো প্রত্যেক ব্যক্তিগত, কিন্তু এখানে আমরা জানবো যে প্রত্যেকের মতামতকে গ্রহণযোগ্য করে একটা স্বাভাবিক বা সার্বিক একটা জীবন বিকাশের স্তরের কথা বলা হবে এবং সেই অনুযায়ী শিক্ষার ব্যবস্থার কথা বলা হবে। তো সেটা কি, সেটা প্রথমত বলা হচ্ছে যে শৈশব স্তর। 1 নম্বরে আসছে শৈশব স্তর, যেটাকে বলা হচ্ছে কি ইনফ্যান্সি। দ্বিতীয়ত যেটা আসছে বাল্য স্তর, যেটাকে বলা হচ্ছে চাইল্ডহুড। তৃতীয়ত যেটা আসছে সেটা হচ্ছে কৈশোর, যেটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। ঠিক আছে। এর পরবর্তী, আচ্ছা অ্যাডোলেসেন্স তো প্রাপ্তবয়স্ক উচ্চশিক্ষা। এরপরে রয়েছে প্রাপ্তবয়স্ক, যেটাকে আমরা বলছি অ্যাডাল্টহুড। আচ্ছা, শৈশবকালকে এখানে ধরা হয় যে জন্ম থেকে 5 বছর, ঠিক আছে, জন্ম থেকে 5 বছর। বাল্যস্তর ধরা হয় 6 থেকে 10 বছর। শিক্ষার স্তর অনুযায়ী যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে 6 থেকে 10 থাকছে না, হয়ে যাচ্ছে 11 অথবা 12, 11 বছর বা 12 বছর। এরপর কৈশোর আমরা দেখতে পাবো যে 11 বা 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এরপর প্রাপ্তবয়স্ক আমরা দেখতে পাবো 18 বছর থেকে শুরু করে পরবর্তী 25 বছর। উচ্চশিক্ষা আমরা তারপরে যতদূর নেব সেটা আমরা শিক্ষার স্তর দেখলে বুঝতে পারবো। এবার দেখো শিক্ষার স্তরটা আমরা দেখতে পাবো, শিক্ষার স্তর, ঠিক আছে। তাহলে জন্ম থেকে 5 বছর বয়স পর্যন্ত আমরা কোন কোন শিক্ষা নিই? মূলত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, মানে শিক্ষালয়ের আগে শিক্ষা। আমরা দেখতে পাবো যে 3 বছর বয়স বা 2.5 বছর বয়স থেকে তাদেরকে কেজি স্কুলে ভর্তি করানো হয়। সেখানে তারা একেবারে 5 বছর কি 6 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে, 5 বছর কি 6 বছর বয়স পর্যন্ত, এটাকে আমরা জন্ম থেকে 5 বছর বা 6 বছর বয়স পর্যন্ত বলতে পারি, ঠিক আছে। এটাকে আমরা 5 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত বলতে পারি। দেখো এই বছর বয়স পর্যন্ত শিশু মূলত প্রাক প্রাথমিক শিক্ষালয়ে পড়াশোনা করে, কেজি স্কুল হোক বা নার্সারি হোক, যেখানেও তারা পড়াশোনা করে। এবার যখনই তাহলে সেটাকে আমরা কি বলছি যে প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা তাহলে শিশুরা এই সময় গ্রহণ করে, ঠিক আছে, 6 বছর বয়স পর্যন্ত। এরপরে যখন তারা বাল্য স্তরে পৌঁছাচ্ছে, অর্থাৎ 6 থেকে 11 বা 12 বছর বয়স পর্যন্ত, তখন আমরা দেখতে পাবো কি প্রাথমিক শিক্ষা তারা পাচ্ছে। তবে প্রাথমিককে আবার আমরা দেখব যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা নিম্ন প্রাথমিক এবং একটা উচ্চ প্রাথমিক।
তাহলে বাল্যস্তরে যে শিক্ষাগুলো পাচ্ছে, প্রথমে পাচ্ছে কি নিম্ন প্রাথমিক। নিম্ন প্রাথমিক শিক্ষা যেটা কিনা তোমার যেটা হচ্ছে চতুর্থ শ্রেণী পর্যন্ত। যদি 6 বছর হয়ে থাকে তাহলে 7, 8, 9, 10, তাহলে দেখা যাবে 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশু নিম্ন প্রাথমিক শিক্ষা পাচ্ছে। এরপর শিশু কি পাবে? উচ্চ প্রাথমিক শিক্ষা। উচ্চ প্রাথমিক শিক্ষা শিশু, তাহলে তারপরে এখন অনেক স্কুলে পঞ্চম শ্রেণী করা হয়েছে, তো সেটা আমরা ধরলেও ধরতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষা কাঠামো সেই অনুযায়ী দেখতে গেলে সেটা কিন্তু প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে 4টা শ্রেণী সেটাকে নিম্ন প্রাথমিক বলে ধরা হয়, আর উচ্চ প্রাথমিক ধরা হয় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, যেটা পাবে 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। তাহলে 11, 12, 13, 14 বা এটাকে আমরা বলতে পারি 10 থেকে 14 বছর, সেই মোটামুটি 4 বছর শিক্ষার্থীরা ওখানে শিক্ষা পাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কিছুটা বয়স কিন্তু তার কৈশোরকালেও চলে যাচ্ছে। 11 থেকে 14 মানে এখানে কিন্তু কৈশোরকাল হচ্ছে 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত, তাহলে কিছুটা কৈশোরের মধ্যেও সে প্রবেশ করছে। আচ্ছা, এবারে কৈশোরে যখন সে পৌঁছে গেল তখন তাহলে সে কি শিক্ষা পাবে? সেখানে আমরা দেখব কি কৈশোরকালীন যে শিক্ষা, সেখানে আমরা দেখব যে মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীরা গ্রহণ করছে। এবার মাধ্যমিকেরও দুটি ভাগ রয়েছে, একটা নিম্ন মাধ্যমিক আর একটা উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক যেটা শিক্ষার্থীরা পাবে তোমার নবম এবং দশম শ্রেণী, মানে আমরা বলতে পারি 15 থেকে 16 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। আর এরপরে পাবে কি উচ্চ মাধ্যমিক যখন তাদের বয়স হবে কত? 17 থেকে 18 বছরের মধ্যে তারা পেয়ে যাচ্ছে কি উচ্চ মাধ্যমিক শিক্ষা। তাহলে এটা কিন্তু তারা একেবারে কৈশোরের মধ্যবর্তী পর্যায়ে তারা পেয়ে যাচ্ছে, একেবারে কৈশোরকালের শেষ পর্যন্ত দেখো তারা মোটামুটি উচ্চ মাধ্যমিক শিক্ষা তারা কমপ্লিট করে ফেলেছে। এবার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক স্তর। এই প্রাপ্তবয়স্ক স্তরে শিক্ষার্থীরা মূলত কি গ্রহণ করে? উচ্চ শিক্ষা গ্রহণ করে। তাহলে তারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নেবে, তারপর সেখানে তারা গ্র্যাজুয়েশন করতে পারে, মানে 18-র পরে 19, 20, 21 এই রকম বয়স পর্যন্ত, তারপরে তারা আরো পড়াশোনা করতে পারে। সেটা যাই হোক, সেটা তার উচ্চশিক্ষার গ্রহণ করবে 18 বছরের বয়স পর্যন্ত। কিন্তু তার আগে পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা এখানে দেখতে পেলাম যে প্রথমত শিক্ষার্থীরা শৈশবকালে পাচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা, বাল্যস্তর এবং কৈশোরের কিছুটা নিয়ে তারা পাচ্ছে নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষা। তাহলে নিম্ন প্রাথমিক বলতে বোঝায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, আর উচ্চ প্রাথমিক বলতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। নিম্ন মাধ্যমিক বলতে নবম এবং দশম শ্রেণী পর্যন্ত, আর উচ্চ মাধ্যমিক বলতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জীবন বিকাশের স্তর অনুযায়ী যে শিক্ষার স্তর সেটা আমরা দেখলাম। তাহলে মোটামুটিভাবে আজকের ভিডিওতে আমরা জানলাম যে বিকাশের বিভিন্ন স্তরগুলো, তার সঙ্গে সঙ্গে জানলাম যে বিকাশের স্তর অনুযায়ী যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বয়সের ক্রম অনুসারে, সেটা আমরা জানলাম। তো পরবর্তী ভিডিও থেকে আমরা আমাদের যে সিলেবাস অনুযায়ী আমাদের মোটামুটি জানতে হবে 3টে স্তর, সেটা হচ্ছে শৈশব, বাল্য এবং কৈশোর। এই 3টে স্তর আমাদের প্রাথমিকভাবে জানতে হবে, তো সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। আর পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।